তাহলে গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা আয়তঘনের চ্যাপ্টার শুরু করছি। আয়তঘনের ধারণা, এটা শুধুমাত্র ধারণা দেওয়া হবে কোন ফর্মুলা কীভাবে আসছে এবং টোটালি পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে। আয়তঘনের চ্যাপ্টারে দুটো আকার তুমি পাবে মেনলি, একটা হচ্ছে ঘনক এবং একটা হচ্ছে আয়তঘন আকার। ঘনক বলতে যার চারটা দিক সমান, জানোই তোমরা, যেমন লুডোর ছক্কা। আর আয়তঘন বলতে চৌবাচ্চা আলমারির মতো কোনো বস্তু যার এইভাবে একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তো আমি পার্ট টু পার্ট বুঝিয়ে নিয়ে একটু ফর্মুলাগুলো কীভাবে এসছে। আমি আগে আয়তঘনের ঘনক দিয়ে শুরু করি। তাহলে প্রথম পার্ট আমাদের বোঝানো হচ্ছে ঘনক। তাহলে একটু মন দিয়ে বুঝবে, সময় লাগতে পারে কিন্তু আর তোমাকে দুবার দেখার দরকার হবে না। ঘনক হয়ে গেল যেমন এটা, ঘনক বলতে বোঝায় যার চারটা বাহুই সমান। তার মানে তুমি দৈর্ঘ্য প্রস্থ নাম করতে পারবে না, এগুলো হচ্ছে বাহু। তো পার্ট টু পার্ট আমরা আসি। প্রথমত বাহু, যে কোনো আকারের তোমার মেনলি তিনটে প্রয়োজন আছে বিষয়। এক, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল কত, আয়তন কত এবং এর কর্ণ কত। মেনলি এগুলো ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ, মেনলি তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা তোমার থাকে। তাহলে প্রথমে আমরা ঘনকের প্রতিটি বাহুতে আসি একটু আগে। এটা একটু জানা বেশি দরকার। প্রতিটি বাহুর ক্ষেত্রফল কত হবে? ঘনকের প্রতিটি বাহুর ক্ষেত্রফল কত? তো মনে করে এই জায়গাটা, এর ক্ষেত্রফল কত হবে, এর জায়গার ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফলের ফর্মুলাই হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এইটা ইন্টু এইটা, তার মানে এতটা জায়গা ধরায়। তাই যাই হোক, তাহলে যদি আমরা একটা দিকের ক্ষেত্রফল ধরি তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ তো হয় না এর বাহু, তাহলে বাহু গুণিত বাহু, তার মানে বাহু স্কোয়ার। তাহলে ঘনকের একটা দিক কি বটে, এটা আসলে বর্গক্ষেত্র, এইটা কি বটে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে ঘনকের একটা পাশের ক্ষেত্রফলও তাই হবে। তার মানে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হলো, ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, আর ক্ষেত্রফল হলে বর্গ হয়, বর্গ একক। তার মানে ঘনকের প্রতিটা বাহু, প্রতিটি পাশের, বাহু বললে ভুল হবে, প্রতিটি পাশের ক্ষেত্রফল। তাহলে এক পাশের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার ফর্মুলা। এইবারে যদি তোমাকে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারে চার দিকটা, তাহলে কত হবে তুমি ভেবে দেখো। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, যদি একটা দিকের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়, কটা দিক আছে ঘনকের? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। 1 2 3 4 5 6, ছটা। তাহলে ছটা দিক, 6 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক। তাহলে তুমি প্রথম প্রয়োজনীয় ফর্মুলা পেয়ে গেলে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার। এইবারে ঘনকের কর্ণে আসা যাক একটু। ঘনকের কর্ণের ফর্মুলা কি হবে একটু বোঝার ব্যাপার আছে এখানে। ঘনকের কর্ণের ফর্মুলা কি হবে? যদি ঘনকের কর্ণ তুমি আঁকো তাহলে এটা কেমন হবে? এইখান থেকে এইটা হবে ঘনকের কর্ণ। মানে আমি যদি নামকরণ দিই, মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে ঘনকের কর্ণ কোনটা? এ ই, এক কোণ থেকে অপর কোণ কর্ণ। এখন কর্ণের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য তুমি বার করবে কি করে? তুমি যদি বাহু জানো মনে করো কত, তো কর্ণের দৈর্ঘ্যটা কি করে বার করবে? তো তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তার ঘনকের কর্ণের মধ্যে আমাদের এই চেহারাটা পাচ্ছ, লক্ষ্য করে দেখো, এইটা কর্ণ, কিন্তু এই কর্ণটা তুমি বার করবে কি করে? এই কর্ণটা ডাইরেক্ট বার করা যাবে না। এর জন্য আমাদের কি করতে হবে? তুমি লক্ষ্য করে দেখো, ঘনকের এইগুলো তো লম্ব, সব লম্ব। এখন এই যে তুমি অতিভুজ সমকোণী ত্রিভুজ এটা পাচ্ছ, দেখো ভেতরে এ এফ ই, সমকোণী ত্রিভুজ এ এফ ই। তাহলে আমি কর্ণ বার করতে চলেছি। কর্ণ, ঘনকের কর্ণ কোনটা? এ ই মনে করো, এ ই। কি করে বার করবে? এটা বার করতে গেলে আমাদেরকে আগে আসতে হবে সমকোণী ত্রিভুজ এ এফ ই তে। সমকোণী ত্রিভুজ এ
এফ ই, এ এফ ই, এই যে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এ এফ ই, এই ত্রিভুজের এটা কি বটে? এটা তো 90 ডিগ্রি লম্ব আছে সোজা, তার মানে এটা অতিভুজ বটে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে যদি তুমি অতিভুজ বার করতে পারো, তাহলে ওইটাই হলো এই ঘনকের কর্ণ। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজ কি করে বেরোবে? তাহলে আমাকে একটু অন্যদিকে আসতে হবে আগে। প্রথমে ত্রিভুজের ঘনকের প্রত্যেকটা বাহু একই, এটা যা, এটাও তা, ওটাও তা, এগুলো একই। এখন যদি তুমি এই ঘনকটা নিচে যেটা পড়ে আছে লক্ষ্য করো, এই যে বর্গক্ষেত্র নিচে পড়ে আছে, সরি, এই এ বি এফ এইচ, এটা কি বটে? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এর ফর্মুলা কি বটে? বর্গক্ষেত্রের কর্ণ এটা, এটা কি বটে? বর্গক্ষেত্রের কর্ণ। আর বর্গক্ষেত্রের যদি তুমি বাহু জানো, তাহলে কর্ণ কি করে পাবে? √2 ইন্টু বাহু হয়। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ এ এফ ই এর অতিভুজের ফর্মুলা কি হবে? আমরা আসি, অতিভুজের ফর্মুলাই হচ্ছে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ এ এফ ই আসি, তাহলে এর অতিভুজ হচ্ছে এই, আমি নামকরণটা দিচ্ছি, এই সমান √ লম্ব এর কোনটা? এইটা লম্ব মনে করো, এফ ই, তার স্কোয়ার। আর ভূমি কোনটা? এ এফ, ভূমি, তার স্কোয়ার দিলাম। এফ ই লম্ব আর এ এফ ভূমি। এবার তুমি মান কার কি জানো দেখো, এফি, এফিটা কি বটে? এফিটা কি বটে? বাহু। এটা বাহু, ঘনকের এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, সব বাহু, সব কিন্তু সেম, এটা মাথায় রাখতে হবে। তাহলে এফিটাকে কি বলবো? বাহু। এফিটা হচ্ছে, মনে করো যে এক্সটা বাহু, মনে করো এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এগুলো সব এক্স। তাহলে এটা কি বটে? এফি বাহু, বাহু মানে কি বটে? এক্স ধরেছে মনে করো, এক্স স্কোয়ার। আর এ এফ, এফটা কি বটে? এ এফ এর দৈর্ঘ্য তো তুমি জানো না কত, কারণ এইটা বাহু এক্স, এদিকেরটাও এক্স, এইটা, কিন্তু এটা তো আর এক্স হবে না। এটা তুমি কি করে পাবে? এটা পাওয়ার জন্য তোমাকে নিচের বর্গক্ষেত্রটা নামতে হবে। নিচের যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এ বি এফ এইচ, এর এটা কি বটে? কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের কি ফর্মুলা? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এ এফ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমি লিখছি এখানে, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র নিচটা পড়ে আছে, তাই বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু বাহু। আর বাহু কত বটে? নিচের বর্গক্ষেত্রের বাহু তো সেই এক্সই বটে, তাহলে √2 ইন্টু এক্স হলো। বুঝতে পারছো? যদি কষ্ট হয় একটু রিভিউ আবার আগে দেখে নেবে একটু। তাহলে এ এফ পেলাম নিচের বর্গক্ষেত্রতে নেমে, এটা। এবার আর একটু সলভ করো, এক্স স্কোয়ার প্লাস √স্কোয়ারকে খাবে 2 আর এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, 3টে এক্স স্কোয়ার। এইবারে রুট তো বেরোবে না, রুট থেকে যাবে, কিন্তু এক্স স্কোয়ার রুটকে খেয়ে যাবে, পড়ে রইল এক্স। আর এক্সটা কি বটে? আসলে বাহু। তাহলে তুমি লক্ষ্য করো, অতিভুজ যেটা তুমি এই ত্রিভুজ থেকে শুরু করেছিলে, তার এই, তার ফর্মুলা কি পেলে? √3 ইন্টু বাহু। বাহু মানে কোনটা? এর বাহু এক্স। তার মানে আসলে ঘনকের কর্ণ যদি বার করো আর তুমি যদি বাহু জানো, তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা হবে √3 ইন্টু বাহু। আর বর্গক্ষেত্র কোনটা? নিচে যেটা পড়েছিল সেটা। আর ঘনক কোনটা? কোনটা। তাহলে এতই। ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। ক্লিয়ার আছে কথাটা? ঘনকের কর্ণের ফর্মুলা √3 ইন্টু বাহু একক। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তোমার প্রয়োজনে। এইবার আসছি 3 নম্বর,
আয়তন, ঘনকের আয়তন। ঘনকের আয়তনের ফর্মুলা কি হবে? যে ঘনকের আয়তনের ফর্মুলা, আয়তন মানেই হচ্ছে যে পুরো জায়গাটা কভার করবে, দৈর্ঘ্যটা কত, প্রস্থটা কত, আর উচ্চতাটা কত, এটা যদি গুণ করি তাহলে আমরা আয়তন পাবো। তাহলে ঘনকের দৈর্ঘ্য বলতে বাহু, প্রস্থ বলতে বাহু, আর উচ্চতা বলতেও সেই বাহু। তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা আয়তন, তার জায়গায় বাহু গুণিত বাহু গুণিত বাহু। তাহলে আয়তনের ফর্মুলা যদি বাহু গুণিত বাহু গুণিত বাহু হয়, তার মানে আসলে কত হচ্ছে বাহু কিউ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা যা, বাহু কিউ তা। ঘন একক, আয়তন বললেই ঘন হবে, ঘন একক। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউ। বাস, ঘনকের এই তিনটা ফর্মুলাই তোমার প্রয়োজন। চলে আসছি এরপরে আমরা আয়তঘন। এবং আরেকটা কথা বলে রাখি, ঘনকের যে অংশগুলো, ঘনকের এই এই বাহুগুলোকে প্রান্তিকী বলে, ধারগুলোকে, এইগুলো হলো প্রান্তিকী, এই পয়েন্টগুলো হলো শীর্ষবিন্দু। যদি তোমার প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে প্রান্তিকী বা বাহু। বাস, চলে আসি আমরা সময় নষ্ট না করে সরাসরি আয়তঘন। তাহলে চলে আসছি আমরা আয়তঘন বা সমকোণী চৌকোণে। আয়তঘন তার মানে ঘনকের মতনই, কিন্তু পিটাপিটি করে লম্বা হয়ে গেছে। মনে করো এটা সুন্দর করে আঁকা একটা আয়তঘন। আয়তঘন হয়ে গেল। হালকা করে নামকরণ দিয়ে দেওয়া যাক, প্রয়োজন হতে পারে। এ বি সিডি ইএফ জিএইচ, সব কোণগুলোর নাম আশা করে দিয়ে দিয়েছি। এটা আয়তঘন। মনে করো এইটা একটা আয়তঘন। তো প্রথমত আসা যাক এর পার্শ্বতলগুলো। সমগ্র তলের দরকার আছে আমাদের। আয়তঘন বা সমকোণী চৌকোণ। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলাটা একটু বোঝার বিষয় আছে। তো আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলগুলো, এটা 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 সবাই। তো এর ক্ষেত্রফলের ফর্মুলা তুমি কি পাবে? তোমাকে পার্ট টু পার্ট দেখতে হবে। এর ক্ষেত্রফল যোগ করো, এর তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, সব যোগ করো, তুমি কত পাচ্ছ। প্রথম থেকে আমরা দেখি। প্রথমত আগে একটা জিনিস তুমি ঠিক করে নাও, এর এই আয়তঘনটার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হলো উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে যদি তুমি এই দিকটার ক্ষেত্রফল দেখো, তাহলে কি হবে? এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমি পরপর লিখছি। আমি এটাকে 1 নম্বর দিচ্ছি। এইটার ক্ষেত্রফল হলো, মনে করে এটা 1 নম্বর, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এইটা যা, এই ক্ষেত্রফলটা নিচেরটাও তাই বটে। তার মানে এই যদি দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, নিচেরটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ইন্টু 2 করে দিলাম, এটা জোড়া প্লাস। এবারে তুমি এক কাজ করো, এই দিকের ক্ষেত্রফলটা বার করো। এই দিকের বাহু দুটা হলো, এই দিকের ক্ষেত্রফলটা বার করি। এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? এটা তো দৈর্ঘ্য, এটা কি বটে? উচ্চতা। খেয়াল করবে, এটা উচ্চতা, কারণ তুমি কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বার করছো না, তুমি একটা ঘর বার করছো বা একটা স্ট্রাকচার। তাহলে আয়তঘন, তাহলে এখানে এই জায়গাটা যখন ক্ষেত্রফল বার করছো, তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হলো উচ্চতা। দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তবে এর ক্ষেত্রফল পাবে। তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, কিন্তু এটাও কভার আছে, এটাও একবার, আর এদিকে একটা একই সেম। তাহলে 2 ইন্টু এটা যুক্ত। তাহলে কি কি হলো? এই দিকটা হলো, এই দিকটা হলো, আর বাকি আছে এই দিকটা। তাহলে এইখানে যদি এসো, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এইটা হলো কি আসলে আয়তঘনটা কি বলে? এটা প্রস্থ।
আর এইটা কি বটে, আয়তঘনটার উচ্চতা। তাহলে প্রস্থ গুণিত উচ্চতা, এই দিকটা যদি বার করি, প্রস্থ গুণিত উচ্চতা, আর এটাও কটা আছে, দুটা, একসঙ্গে দুটা করে ডিম দেয় হাসে, বড় হাঁস দেখেছো তোমরা, দেখাবো এটা, তাহলে সব মিলিয়ে হয়ে গেল, এটা এটা প্রথমে, এটা এটা তারপরে, আর এটা এটা শেষে, সবগুলো টোটাল ক্ষেত্রফল। এবারে দেখো কত হচ্ছে, 3টা 2কে টেনে কমন নিয়ে নিলাম বাইরে, তাহলে পড়ে রইল দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। বাস, এইটাই তোমার আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। বই সাজিয়ে হয়তো একটু দিবে তোমার নিজের বোঝার সুবিধার জন্য, সেটা কেমন না, যদি একটু সাজাও এটাকে, 2 ইন্টু দৈর্ঘ্য তারপর প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত তারপর উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য, এটা একটু সাজিয়ে দিয়েছে, এটাকে সাজিয়ে দিয়েছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা গুণিত দৈর্ঘ্য, পরপর দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য, মাঝখানে প্লাস। যাই হোক, এত বর্গ একক, এটা হয়ে গেল তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। চলে আসছে এবারে কর্ণ, বর্গক্ষেত্রে সরি আয়তঘনের কর্ণ, এটা বিশেষ বোঝার জায়গা। আয়তঘনের কর্ণ, আয়তঘনের কর্ণ এখানে কোনটা তুমি লক্ষ্য করে দেখো, যদি এর কর্ণ বলি এক কোণ থেকে আরেক কোণ, তার মানে এই কোণ থেকে যদি আমি কর্ণ টানি তো এইটা হবে ওর কর্ণ। তাহলে আয়তঘনের কর্ণ বলতে আমি দেখতে পাচ্ছি যে এ এফ বটে, একটু মন দিয়ে বুঝো এ এফ এর ফর্মুলা কি করে বেরোবে। এ এফ যদি আমরা দেখি, ঠিক আগেরটা ঘনকটা মনে করে দেখেন একবার, এটাকে আমাকে যোগ করতে হবে, এইটা যোগ যদি করো তাহলে তুমি একটা সমকোণী ত্রিভুজ পাবে এ ই এফ। এই ত্রিভুজটায় না এলে তুমি কখনোই এর কর্ণ বার করতে পারবে না। তাহলে এ ই এফ এই সমকোণী ত্রিভুজ আমি আগে আসছি, এই সমকোণী ত্রিভুজের এ এফটা কি বটে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা অতিভুজ, এবং এইটা তো 90 ডিগ্রি বটে, আমাদের সবসময় লম্ব হয় এতক্ষণ। তাহলে সমকোণী ত্রিভুজ, এটার কথা পরে আসবো, সমকোণী ত্রিভুজ এ ই এফ, সমকোণী ত্রিভুজ এ ই এফ এর এর তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা নেই, এইটা দৈর্ঘ্য বটে, এইটা প্রস্থ বটে, এটা সরি এটা উচ্চতা বটে, এটা এটা উচ্চতা বটে, এটা কি বটে প্রস্থ বটে, এটা দৈর্ঘ্য, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের এ এফ অতিভুজ বার করার ফর্মুলা কি, অতিভুজের ফর্মুলা হচ্ছে রুট ওভার নিঃসন্দেহে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সাধারণ ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ সমান রুট ওভার উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি কি পাচ্ছ তুমি দেখো, সমকোণী ত্রিভুজ এ ই এফ এর উচ্চতা এটা বটে, উচ্চতা হচ্ছে ই এফ, উচ্চতা এফ তার স্কোয়ার প্লাস ভূমি, ভূমিটা কি বটে ভূমি এ ই, ভূমি এই, তাহলে অতিভুজ হচ্ছে কোনটা এ এফ, তাহলে অতিভুজ এ এফ সমান উচ্চতা ই এফ স্কোয়ার প্লাস ভূমি এ ই স্কোয়ার। যদি আসতে বোঝাচ্ছি তাহলে একটু স্পিড করে নেবে, নাহলে লক্ষ্য করো, এইবারে এটা হয়ে গেল। এবারে তোমার এইটার মান তো তুমি জানবে, কারণ এটা তো আয়তঘন বটে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়ে দিবে, কিন্তু মাঝখানের এইখানটার মান তো দেওয়া নেই। তাহলে এইটা কি বটে, এইটা তুমি কি করে পাবে, এইটা আসলে এই যে নিচে বর্গক্ষেত্রটা পড়ে আছে এর কর্ণ, সরি আয়তক্ষেত্র, নিচে যে আয়তক্ষেত্রটা পড়ে আছে এর কর্ণ, এ বি ই এইচ এর কর্ণ বটে,
আয়তক্ষেত্রের কর্ণের কি ফর্মুলা আমরা মনে করি? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দেখো নিশ্চয়ই মনে আছে, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। যদি এই যে নিচে পড়ে আছে আয়তক্ষেত্রটা, এর কর্ণ বার করতে হয়, তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লিখতে হয়। তাহলে এখানে আমি তাই করব। এটা কর্ণ, কর্ণ মানে কোনটা? এ ই, এর কর্ণ আয়তক্ষেত্র এ বি ই এইচ, আয়তক্ষেত্র এ বি ই এইচ এর কর্ণ কোনটা? এ ই, দৈর্ঘ্য এ বি স্কোয়ার আর প্রস্থ হচ্ছে ইবি স্কোয়ার, তাই না? এ বি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। দেখো তুমি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা। তাহলে এবার আমি এখানে আসছি, ইএফ যেমন আছে থাক, যা ঠিক আছে, ওকে নাড়াচাড়া করে লাভ নেই। এবারে এই যদি তোমাকে জানতে হয়, তাহলে এই জানতে গেলে আগে তোমাকে নিচের বর্গক্ষেত্রে নামতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ যেটা সেটা হবে এই। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হলো এই, যার ফর্মুলা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। মানটা এখানে বসাচ্ছি, এ বি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। এইবারে তুমি ইএফ স্কোয়ারটা যেমন আছে রেখে দাও। এবার রুট স্কোয়ারকে খাবে, রুট স্কোয়ারকে খেলে পড়ে রইল এ বি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। এবার কেটার দরকার নেই, ছাড়িয়ে নাও, বেকার কি দরকার। তাহলে কি পেলে তুমি দেখো, ই এফ স্কোয়ার, তাহলে অতিভুজ এ এফ সমান হচ্ছে ই এফ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। এখন কোনটা কি পড়ে দেখো, ইএফ কি বলে? উচ্চতা স্কোয়ার প্লাস এবি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ইবি প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি ফাইনালে দেখো তুমি কি পেলে, অতিভুজ স্কোয়ারের ফর্মুলাই হলো, অতিভুজের ফর্মুলাই হলো কোনো আয়তঘনে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে আমি একটু কারেকশন করে লিখি, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। একক কর্ণ, এটা বর্গ হয় না, ঘন হয় না, শুধুমাত্র একক। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয়ে গেল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কারণ এভাবে। এবার আসি আয়তঘনের 3 নম্বর প্রশ্ন। আয়তঘনের আয়তন, আয়তন বলতে বোঝায় যে এর মধ্যে পুরো পদার্থটা, এটা হচ্ছে আয়তন। তাহলে যদি মনে করো যে তোমাকে কোনো কিছুর আয়তন বার করতে বলে, মনে করো এই কাপটার আয়তন বার করতে বলেছে, এটা কতটা জল ধরাবে, কতটা তেল ধরাবে, কতটা বাতাস আছে, তাহলে আয়তন কি করে পাবো না, এই কতটা জায়গা জুড়ে আছে তোমাকে দেখতে হবে। তার মানে এই ভূমির ক্ষেত্রফল কতটা, ভূমির ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই হলো এর আয়তন। এই জায়গাটা তার সঙ্গে কতটা উঁচু এরকম আসছে, তাহলে ভূমির ক্ষেত্রফলটা গুণিত উচ্চতা গুণ করে দিলেই তুমি আয়তনটা পাবে। এইবারে যদি মনে করো এর আয়তন বার করতে বলে আয়তঘনের, তাহলে কি হবে, ভূমির ক্ষেত্রফলটা বার করো আর তার সঙ্গে উচ্চতা গুণ করে দাও। তো আয়তঘনের ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আর তার সঙ্গে উচ্চতাটা গুণ করে দাও, ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলেই এতটা জায়গা কতটা পেয়ে যাবে আয়তন। তার মানে তাই আয়তঘনের আয়তনের ফর্মুলা হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি বলে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আর তার সঙ্গে তুমি উচ্চতা যোগ করে দাও। তাই ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এতটা হয়ে গেছে।
আর একটা শেষ আমাদের বাকি আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। চলে আসছে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলে। চলে আসছে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলে। আয়তঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা, এটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। 4 দেওয়ালের ক্ষেত্রফল, মনে করো এটা একটা ঘর, এর 4 দেওয়ালের ক্ষেত্রফল কোনটা বোঝায়? 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল, চারটা দেওয়াল। তার মানে তার মধ্যে ছাদ থাকছে না আর তার মধ্যে মাটি থাকছে না, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এর ফর্মুলা কত হবে? তো এই পাঁচটার 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে 4টা দেওয়ালের ক্ষেত্রফলকে যোগ করে দাও। প্রথমে এই দেওয়ালটা আসে, এর ক্ষেত্রফল কত হবে তুমি জানো? এর ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণিত, এটা কি বটে? প্রস্থ নয়, এটা কিন্তু ঘরটার উচ্চতা। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস এই সেম জিনিস এদিকেরটা বটে, তার মানে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। আর এটা কি বটে? বাড়ির প্রস্থ। আর এটা কি? উচ্চতা। প্রস্থ গুণিত উচ্চতা আর যুক্ত এদিকটাও প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো তুমি কি পাচ্ছ? দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা দুবার, প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা দুবার। তার মানে, আর এখান থেকে তুমি লক্ষ্য করো চারটাতে উচ্চতা আছে, 4টা উচ্চতা আছে। 4টা উচ্চতাকে টেনে কমন নিয়ে নাও। পড়ে কে রইল? 2 যুক্ত 2 যুক্ত প্র যুক্ত প্র, 2 2 প্র প্র পড়ে রইল। উচ্চতা টেনে হিসেবে বার করে দিল। তাহলে উচ্চতা রইল বাইরে, দৈর্ঘ্য 2টা আর প্রস্থ 2টা। এবারে 2টাকেও টেনে বার করে দাও। উচ্চতা যেমন আছে থাক, 2টাকেও টেনে বার করে দিলাম। ভেতরে কে রইল? দৈর্ঘ্য আর প্রস্থ। এতই উচ্চতাটাকে সামনে দেখতে খারাপ লাগছে, পেছনে করে দাও। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিত উটা শেষে চলে গেল। তার মানে আয়তঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, বা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ কার ফর্মুলা? পরিসীমার ফর্মুলা। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পরিসীমার ফর্মুলা, পরিসীমা গুণিত উচ্চতা। এটা বা এটা দুটোই আমাদের কার্যকরী, একই প্রশ্ন, একই ফর্মুলা। বাস, আয়তঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। ক্লিয়ার আছে এতটা? ফার্স্ট ভিডিও এতটাই থাক, ফর্মুলা রেডি। এইবার আমরা পুরো চ্যাপ্টারটাকে পরপর ভিডিওতে ছেড়ে দেবো। এই ভিডিওটা এত রাখছি। থ্যাংক ইউ, গুড ডে।